নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আপনাদের সামনে নিয়ে আসছে প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প আকাশের চাঁদ ও একটি জানালা। গল্পটি লেখার পটভূমি যেবার প্রথম আমাদের দেশ ভারতবর্ষ থেকে রাকেশ শর্মা চাঁদে পা রেখেছিল। দ্বিতীয়বারের জন্য আমাদের দেশ ভারতবর্ষ থেকে আর একজন মহাকাশচারী আমাদের স্পেস স্টেশনে রয়েছেন। আমরা এই গল্পটিতে দেখব চাঁদে পৌঁছানো যেমন গুরুত্বপূর্ণ এবং গর্বের বিষয়, ঠিক সেইভাবেই অন্ধকার জগৎ থেকে শিক্ষার জগতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠা ললিতার কাহিনী। শুনতে হলে আপনাদের গল্পটি অবশ্যই পুরো শুনতে হবে। গল্পটি আমি দুটি ভাগে করেছি, আজকে আপনারা শুনবেন প্রথম ভাগ। শুরু করছি প্রফুল্ল রায়ের লেখা আকাশের চাঁদ এবং একটি জানলা। এই ছোট্ট মফস্বল শহরটার শেষ মাথায় নরকের খাসমহল একেবারে জমজমাট। এখানে ফুটিফাটা টিনের চালের বস্তির ভেতর দুনিয়ার সবচেয়ে উঁচা ৩০-৪০টি মেয়ে মানুষ কতকাল ধরে যে ঘাড় গুজে পড়ে আছে। খুব সম্ভব ১০০ বছর আগে এই শহর যেদিন তৈরি হয় সেদিন মেয়ে মানুষদের এই সৃষ্টি ছাড়া উপনিবেশটারও পত্তন হয়েছিল। সেই দিনকার প্রথম বাসিন্দাদের কেউ আর বেঁচে নেই, মরে হেজে সাফ হয়ে গেছে। কিন্তু এদের ব্যবসার যা রীতি পরম্পরা বা ট্র্যাডিশন তা তো বজায় রাখতে হবে। তাই ১৫-২০ বছর পর পর পুরনোরা বাতিল হয়ে যায় আর নতুনরা আসে। এখন পঞ্চম জেনারেশন চলছে। বস্তিটার সামনে দিয়ে খোয়া ওঠা একটি রাস্তা বাঁ দিক দিয়ে সোজা মরা নদীতে গিয়ে ঠেকেছে। সেখানে একধারে রয়েছে শিব মন্দির, আর এক পাশে শ্মশান। ওই রাস্তাটাই ডান ধারে বরাবর মূল শহরের দিকে চলে গেছে। জঘন্য মেয়ে মানুষগুলোর ছোঁয়াচ বাঁচিয়ে অনেক দূরে এই শহরের ভদ্র সুখী সংসারী মানুষেরা থাকে। মেয়েদের এই কলোনি আর ভদ্রপাড়ার মাঝখানে অনেকটা ফাঁকা কাঁকুড়ে জমি। বস্তিটার মুখোমুখি রাস্তার ওধারে একটা চায়ের দোকান, সেটার গায়ে লাইসেন্স প্রাপ্ত সুরিখানা এবং ৩-৩টে তেলে ভাজার দোকানও। এই দোকানগুলোর পেছন দিক থেকে যত দূর চোখ যায় ছাড়া ছাড়া ভাবে করাত কল, কাঠের গোলা, কাচের কারখানা আর অজস্র ইট ভাটি। ডজন ডজন কারখানার চিমনি খাড়া আকাশের দিকে উঠে গিয়ে গল গল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বায়ুমণ্ডলকে বিষাক্ত করে তোলে। মেয়ে মানুষদের এই কলোনির বাঁ পাশের মরা নদী এবং নদীর ওপারটা দেখা যায়। ওপারেও এই ইট ভাটির অগুন্তি চিমনি আকাশের গায়ে বিঁধে আছে। আশ্বিন মাস শেষ হয়ে গেল। এখন সূর্য পশ্চিমে হেলতে শুরু করেছে। রোদের তেজ নেই, আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে আছে সমস্ত চরাচরের ওপর। পরিষ্কার নীলাকাশে পেঁজা তুলোর মতন ধবধবে মেঘ এলোমেলো ভেসে বেড়াচ্ছে। অনেক উঁচুতে প্রায় আকাশের নীল ছুঁয়ে কটা চিল সিনেমার ফ্রিজ শটের মতো ডানা মেলে স্থির হয়ে আছে। বস্তির রাস্তার দিকের একটা ঘরের জালনার শিকে মুখ চেপে দাঁড়িয়ে আছে ললিতা। বেলা যখন বিকেলের দিকে গড়াতে শুরু করে সেই সময় রোজ তাকে ওইভাবে ওখানে দেখা যায়। দূরের নদী, নদীর ওপারে ইটভাটির চিমনি, আকাশ, চিল বা অন্য কোনো দিকে ললিতার লক্ষ্য নেই। বড় বড় চোখ মেলে রাস্তার ওধারের একমাত্র চায়ের দোকানটার দিকে পলকহীন তাকিয়ে আছে সে। সারাটা দিন এই পাড়াটা নিঝুম পড়ে থাকে। এই সময়টা অত্যন্ত আলস্য তাকে জড়িয়ে রাখে।
কচ্ছিৎ দু একটি মানুষ যখন পথ ভুলে এদিকে এসে পড়ে, অবশ্য সব যাত্রীর দল মরা কাঁধে নিয়ে যখন তখন চলে আসে। মৃত্যুর তো আর সময় নেই। তবে সন্ধে নামতে না নামতেই নরকের এই খাস তালুক সমস্ত আলস্য ঝেড়ে আড়মোড়া ভেঙে জেগে ওঠে। দুনিয়ার যত মাতাল দাঁতাল চোর ফেরেববাজ খুনি বদমাশ এখানে হানা দিতে শুরু করে। এমনকি যে ভদ্র পাড়া এখানকার ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য দূরে সরে গেছে, সেখান থেকেও দু চারজন লুকিয়ে চুরিয়ে মুখে কাপড় ঢেকে সুরুত সুরুত ছিঁচকে চোরের মতন এখানে ঢুকে পড়ে। ললিতা তাকিয়েই আছে। চায়ের দোকানে এখন মধ্যবয়সী খয়াটে চেহারার ফটিক মামা চুপচাপ বসে বসে ঝিমোচ্ছে। খদ্দের নেই। ঝিমুনি ছাড়া তার কি বা করার আছে? বেলা আর একটু পড়লে মেয়েপাড়া থেকে অনেকে চা নিতে আসবে, তখন শুরু হবে ব্যস্ততা। ললিতার সঙ্গে ফটিকের আদৌ কোনো সম্পর্ক নেই। তার মা ফটিককে দাদা ডাকে, সেই সুবাদে সে তার ফটিক মামা। ফটিককে প্রয়োজন নেই ললিতার। কখন শিবু স্কুল থেকে ফিরবে সেই জন্য উদ্গ্রীব হয়ে আছে। শিবু ফটিকের ছেলে, ক্লাস 6-এ পড়ে। স্কুল ছুটির পর এখানে এসে 2-2.5 ঘন্টা বাপকে সাহায্য করে যায়। সন্ধেবেলা মেয়ে মানুষদের বস্তি যখন নরক গুলজার হয়ে ওঠে, তার অনেক আগেই ফটিক ছেলেকে বাড়ি পাঠিয়ে দেয়। ওদের বাড়িটা ভদ্র পাড়া আর মেয়ে মানুষদের কলোনির মাঝামাঝি জায়গায়। ললিতার বয়স 13। স্বাস্থ্যটি ভালো হওয়ার কারণে আরো বড় দেখায়। মনে হয় পরিপূর্ণ এক যুবতী। গায়ের রংটি পালিশ করা কাঁসার মতো। নরকের ঠিকঠিকে জীবাণুর মধ্যে থাকলেও তার ওপর এখানকার কোনো ছাপই পড়েনি। পানপাতার মতন মুখ ললিতার। সেই মুখে জগতের সবটুকু সারল্য যেন মাখানো। ছোট্ট কপাল, তরতাজা আনাজের মতন তার মসৃণ টানটান হাত পা, গাল বা চিবুক। চোখ দুটি ভাসা ভাসা এবং পালকে ঘেরা। এই মুহূর্তে ফুল লতা পাতার ছাপ দেওয়া একটা শাড়ি আগোছালো করে পরে আছে ললিতা। 13 বছর বয়স হলেও এখনো শাড়ি সামলাতে পারে না সে। কোচকানো ঘন চুল রঙিন ফিতে দিয়ে বাঁধা, 2 হাতে সবুজ কাচের চুড়ি, গলায় রূপোর হার, নাকের পাটায় লাল পাথর বসানো নাকফুল। রক্তবিন্দুর মতন সেটা যেন জ্বলছে। কানে সোনার মাকড়ি। শিবু ললিতারই বয়সী। তারা একসঙ্গে স্কুলে পড়ত। বছরখানেক আগে ললিতার শরীর যখন আচমকা ভরে উঠতে শুরু করলো, তার মা রজনী দুম করে স্কুল ছাড়িয়ে দেয়। এই নিয়ে প্রচুর কান্নাকাটি করেছে ললিতা, কিন্তু মা অনড়। যুবতী হয়ে উঠেছে যে মেয়ে, তাকে নিয়ে সে তখন তার ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে। এদিকে তাকে নিয়ে কে কি ভাবছে বা স্বপ্ন দেখছে সে ব্যাপারে মাথা ব্যথা নেই ললিতার। স্কুলে যে কয়টা বছর সে যাতায়াত করেছে সেটুকুই তার কাছে সবচেয়ে সুখের সময়। এখনো তাই নিয়েই বিভোর হয়ে আছে। শিবুর ফেরার সময় হয়নি এখনো, তবু ললিতা ডাকে, ও ফটিক মামা। ফটিকের ঝিমুনি কেটে যায়। সামান্য চমকে উঠে এধারে ওধারে তাকিয়ে ললিতাকে দেখতে পায়। মস্ত হাই তুলে বার কয়েক তুড়ি বাজাবার পর আলস্য গলায় বলে, তুই তা কি হয়েছে, কি করছিস? কটা বেজেছে দেখো তো। ফটিকের দোকানে একটা নড়বড়ে পাল্লা ভাঙা আলমারির মাথায় মান্ধাত্তার বাপের আমলের গোল টেবিল ক্লক রয়েছে। সেটার কাজ ফেটে চৌচির। ঘড়িটা 3-4 ঘন্টা পর পর দম না দিলে চলে না। ঘড়ি দেখে ফটিক বলে, 2:45। শিবের ছুটি হতে এখনো 1 ঘন্টা। ললিতা চুপ করে থাকে।
ফটিক জানে রোজ কার জন্য ওভাবে জানলায় মুখ চেপে দাঁড়িয়ে থাকে ললিতা। সে একবার বলে, কেন যে তোর মা সাত তাড়াতাড়ি স্কুল ছাড়িয়ে তোকে ঘরে বসিয়ে দিলে? নেক্কা পড়ায় এত ঝোঁক, আর 2-4 বছর পড়ালে কি এমন খ্যাতিটা হতো? কত করে তখন কইলাম, তা রজনী একেবারে ঘাড় বেঁকিয়েই রইল। ফটিক তার যৌবনে ছিল বেশ্যার দালাল। এই পাড়ার মেয়ে মানুষদের জন্য খদ্দের জুটিয়ে দিয়ে সিকিভাগ কমিশন নিত। সে ধরেই নিয়েছিল এইভাবে জীবনটা কেটে যাবে। কিন্তু আচমকা দুম করে এই পাড়ারই একটা মেয়েকে বিয়ে করে বসে। এই ঘটনাটা তার জীবন আমূল পাল্টে দেয়। যাকে সে বিয়ে করেছে সেই জ্যোৎস্নার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ছিল। একটা ভদ্র রকমের ঘর সংসারের স্বপ্ন দেখত সে। তার স্বামী মৃত্যু এই দালাল থেকে নর্দমার পোকার মতো জীবন কাটিয়ে দেবে, এটা তার একেবারেই কাম্য ছিল না। ভদ্র পাড়ায় তাদের কেউ ঘর ভাড়া দেয়নি, আবার মেয়ে মানুষদের কলোনিতেও থাকা যাচ্ছিল না। তাই দুই পাড়ার মাঝামাঝি এক টুকরো জমি কিনে তারা ঘর তুলে নিয়েছিল। শুধু তাই নয়, এই দালালগিরি ছাড়িয়ে ফটিককে দিয়ে জ্যোৎস্না চায়ের দোকানও খুলিয়েছিল। 15-16 বছর বিয়ে হয়েছে। এর ভেতর তাদের 2 ছেলে, শিবু আর জগা। শিবুই বড়। নিজের উচ্চাশাটা ফটিকের ভেতরেও চাড়িয়ে দিতে পেরেছিল জ্যোৎস্না। ফলে ফটিক ছেলেদের নষ্ট হতে দেয়নি, স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সামনের বস্তিটায় যে মেয়ে মানুষদের বাপের পরিচয়হীন ছেলেমেয়েরা রয়েছে তাদেরও 1000 বার বুঝিয়ে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাবার ব্যবস্থা করেছে। নরকে পোকার মতন জন্মালেও মনুষ্য জীবন তো, সেটা অবহেলায় নষ্ট করে দেওয়া ঠিক নয়। 2-4টে কালির অক্ষর তাদের পেটে ঢুকিয়ে দিতে পারলে আখেরে কাজ হতে পারে। এইভাবেই রজনীর মেয়ে ললিতাও স্কুলে গিয়েছিল। শিবু আর ললিতা একই বয়সী। একসঙ্গে একই দিনে তারা একই ক্লাসে ভর্তি হয়েছিল। তারপর 6টা বছর কাটতে না কাটতে আচমকা রজনীর মাথায় কি পোকা যে নড়ে উঠল, স্কুল থেকে নাম কাটিয়ে এনে মেয়েকে ঘরে বসিয়ে দিলে। কারণটা অবশ্য আন্দাজ করতে পেরেছে ফটিক, কিন্তু বড় করে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া তার আর কি করার থাকতে পারে। ফটিক বলে, তার কতক্ষণ দেরি রইবি? শুয়ে থাকবে, শিবে এলে তো তোকে ডেকে তুলবেই। দুপুরবেলায় শুয়ে থাকতে ইচ্ছা করে না, থাকি না একটু দাঁড়িয়ে। তোর যেমন ইচ্ছে বলে চোখ বুজে ফের নতুন উদ্যমে ঝিমোবার তোড়জোড় করে ফটিক। জানলার কাছে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ, চিল, দূরের নদী, নদীর ওপারে ইটভাটির চিমনি আর পড়ন্ত বেলার নিঝুম সব দৃশ্য দেখে 1 ঘন্টা কাটিয়ে দিতে থাকে ললিতা। মাঝে মাঝে ভেতরের একটা ঘর থেকে রজনীর ঘুম জড়ানো অলস ভারী গলা ভেসে আসে, আয় আয় লতি। ললিতার ডাক নাম লতি। সে অন্যমনস্কভাবে সাড়া দেয়, কি মা? বিকেলে গানের মাস্টার আসবে, হারমোনি নিয়ে গলাটা খানিকটা সেধেলে। ললিতা উত্তর দেয় না। ঠিক 1 ঘন্টা বাদে শিবু এসে হাজির। রোগা পটকা ফড়িংয়ের মতন চেহারা। কে বলবে সে ললিতারই বয়সী? অনেকটা রাস্তা হেঁটে আসার কারণে তার কপালে দানা দানা ঘাম জমেছে। পরনে সস্তা খেলো কাপড়ের ফুল প্যান্ট আর শার্ট, পায়ে তালিমারা চটি। কাঁধ থেকে কাপড়ের ব্যাগ ঝুলছে, তার ভেতর বই আর খাতা। শিবুকে দেখে চোখ দুটো জলজল করতে থাকে ললিতার। সে বলে, সে কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। শিবু জানলার কাছে এসে দাঁড়ায়, বলে, কি করব? স্কুল ছুটি হলে তবে তো আসবো।
আজ ইতিহাসের ক্লাস ছিল না? হুম। অবিনাশ স্যার কি পড়ালে? ওই ওই পড়ালো। কি পড়ালে? মুঘল সাম্রাজ্যের পতন। আগ্রহে দুই চোখ চকচক করতে থাকে ললিতার। সে বলে, কি করে পতনটা হলো বলতো? ঘন্টা 5 স্কুলে কাটিয়ে ভীষণ খিদে পেয়ে গেছিল শিবুর। পড়াশুনোর কথা এখন আর ভালো লাগছিল না তার। চোখ মুখ কুচকে বলে, সে অনেক ব্যাপার, পরে বলবো, এখন আমি যাচ্ছি। জানলার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে শিবুর কাঁধটা ধরে ফেলে ললিতা। বলে, ঠিক আছে, পরেই বলিস। হ্যাঁ রে শিবু, সেদিন বলছিলি তপতির খুব জ্বর হয়েছে, ও কি ভালো হয়ে গেছে? হ্যাঁ, স্কুলে আসছে, 4 দিন পর আজ এলো। খানিকটা নিজে মনেই যেন ললিতা বলে, ও আমার ভীষণ বন্ধু, আমার কথা বলে রে। শিবু বলে, আগে বলতো, এখন কিছু বলে না। মুখটা হঠাৎ কালো হয়ে যায় ললিতার। কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর জিজ্ঞাসা করে, গণেশ ও অধীর, মোহন, দীপ্তি, নমিতা ওরা রোজ স্কুলে আসে? আমার কথা কেউ বোধহয় জিজ্ঞেসও করে না। না না। একটা দীর্ঘশ্বাস পড়ে ললিতার। কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে, সবাই আমাকে ভুলে গেছে না রে। শিবু বলে, ধুত, সবাই ভুলবে কেন? নগেন স্যার তোর কথা রোজ বলে। চোখ মুখ ফের আলো হয়ে যায় ললিতার। শিবুর কাঁধটা জোরে আঁকড়ে ধরে সে। উৎসুক গলায় বলে, আজ কিছু বলেছে? কি বলেছে রে? এই তো, তুই কত ভালো মেয়ে, অঙ্কে আর বিজ্ঞানে তোর ভীষণ মাথা, কেন তোকে রজনী পিসি স্কুল ছাড়িয়ে দিলে, এই সব। ললিতার মুখ দেখে মনে হয় অবিশ্বাস্য কিছু শুনছে। চোখ বড় বড় করে সে চেঁচিয়ে ওঠে, সত্যি বলছিস? শিবু বলে, সত্যি না তো কি মিথ্যে? সত্যি সত্যি সত্যি। ললিতার চোখ শিরশির করতে থাকে। এখনই বুঝি জল বেরিয়ে আসবে। সে ভারী গলায় বলে, নগেন স্যার আমায় খুব ভালোবাসে না রে। শিবু তখনই ঘাড় হেলিয়ে সায় দেয়, গলার স্বরে লম্বা টান দিয়ে বলে, নগেন স্যার আরো কি বলেছে জানিস? কি? একদিন এখানে আসবে। ললিতা হাঁ হয়ে যায়। তারা কোথায় কি পরিবেশে থাকে সেটা বোঝার মতন যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে তার। কোনো ভদ্রলোক যে পাড়া মারায় না সেটা ভালোই জানে সে। নগেন স্যারের মতন মানুষ এখানে আসতে পারে তা একেবারেই অভাবনীয়। জানলায় সরু জং ধরা শিখে মুখটা চেপে ধরে জিজ্ঞেস করে, তুই ঠিক শুনেছিস? শিবু বলে, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, একবার না 3-4 বার বলেছে। কেন আসবে বললে? আগ্রহে, উত্তেজনায়, অসহ্য আবেগে ললিতার গলা কাঁপতে থাকে। রজনী পিসির সঙ্গে দেখা করে ফের তোকে স্কুলে ভর্তি করার কথা বলবে। যে জলটা চোখের ভেতর ললিতা আটকে রেখেছিল, এবার সেটা ফোঁটায় ফোঁটায় বেরিয়ে আসে। সে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই পাশের ঘর থেকে রজনীর চাঁচা ছোলার তীক্ষ্ণ গলা আসে, এই লতে। মুখ ফিরিয়ে ললিতা সাড়া দেয়, কি বলছো? জালনার ধরে কার সঙ্গে ভেজর ভেজর করছিস? নিখাত শিবে। শিবু যে স্কুল ছুটির পর এখানে এসে খানিকক্ষণ ললিতার সঙ্গে গল্প করে যায়, রজনী তা জানে। শুধু রজনীই নয়, মেয়ে পাড়ার সবাই জানে। হ্যাঁ, এই শিবেকে এখন যেতে বল, পরে যাবে, ও আমার সঙ্গে কথা বলছে। রজনী গলার স্বরের পর্দা আরো কয়েক গুণ চড়িয়ে বলে, পর্দার কেতায় 1 গুণ। গানের মাস্টার যে আমার ঘরে বসে রয়েছে, সে হুবহুস আছে মুখপুরীর, হারমোনিটা নিয়ে আসবি। শিবু শশব্যস্ত হয়ে বলে, যা যা, আর দাঁড়িয়ে থাকিস নি, রজনী পিসি কিন্তু এবার খেপে যাবে। খেপুক গে। শিবুর দিকে ফিরে বিরক্ত কোচকানো মুখে ললিতা বলে, ওই গানের মাস্টারটা কি সব নোংরা নোংরা গান শেখায়,
তোকে কি বলবো বল শিবু, আমার নাড়ি উল্টে না বমি আসে। ওধার থেকে রজনী ফের তারা লাগায়, কি লাতে, মরলি না কেন? শিবু ভয়ে ভয়ে বলে, আর দেরি করিস না, আমি পালাই। সে এক ছুটে রাস্তা পেরিয়ে তাদের চায়ের দোকানের দিকে চলে যায়। পেছন থেকে ললিতা বলে ওঠে, নগেন স্যারকে তাড়াতাড়ি আসতে বলিস। শিবু ছুটতে ছুটতেই জবাব দেয়, বলবো। আস্তে আস্তে ঘুরে দাঁড়ায় ললিতা। মেয়ে মানুষদের এই কলোনিতে তাদের দুখানা ঘর। যেখানে সে দাঁড়িয়ে আছে সেটা ছাড়া ডান পাশেও একটা ঘর আছে, সেটা তাদেরই। ওই ঘরটায় সে থাকে, পাশের ঘরটায় মা। ললিতার ঘরের একধারে পরিষ্কার বিছানার পাতা রয়েছে, আরেক ধারে টিনের পার্টিশন ওয়ালের গায়ে কাঁচ বসানো আলমারির দেয়াল আলমারিতে ললিতার বইপত্র। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রতিটা ক্লাসের সমস্ত বই আর খাতা ওটার ভেতরে সাজিয়ে রাখা রয়েছে। এছাড়া আছে মহাভারত, রামায়ণ, বেতাল পঞ্চবিংশতি, জাতকের কাহিনী, সহজ করে লেখা মহাপুরুষদের জীবনী ম্যাপের বই, শরৎচন্দ্র এবং হাল আমলের লেখকদের কিছু গল্পের বইও রয়েছে। বিছানার পাশে কটা বাক্স, আলনা ইত্যাদি। একটা লম্বা চওড়া জলচৌকির ওপর কাপড়ের ঢাকনা দেওয়া পুরনো হারমোনিয়াম। চারিদিকের দেওয়ালে দেবদেবী এবং মহাপুরুষদের বিস্তর ছবি ঝুলছে। উঁচা মেয়ে মানুষদের এই উপনিবেশে এমন একটা ঘর একেবারেই অভাবনীয়। নরকের মাঝখানে এক টুকরো পবিত্রতা যেন। ডান পাশের দেওয়ালে নানা ছবির ফাঁকে আটকানো রয়েছে একটা গোলাকার আয়না। সেটার তলায় লম্বাটে তাকে চিরুনি, পাউডারের কৌটো, সস্তা সেন্ট, চুলের কাঁটা, আলতার শিশি ইত্যাদি। ঢাকনা সরিয়ে দু হাতে হারমোনিয়ামের আংটা ধরে পাশের অর্থাৎ রজনীর ঘরে চলে আসে ললিতা। রজনীর ঘরটা ললিতার ঘরের চেয়ে অনেক বড়। এখানেও ঢালা তক্তাপোষে ধবধবে বিছানা, দেওয়ালে এবং কাঠের 2-3টে তাকে সাজগোজের জিনিস, একধারে বাক্স প্যাটরা আর নানা লটবহর। আলনায় শাড়িটারি পাট করে রাখা। মেঝেতে বসার জন্য বেতের সস্তা কটা মোড়া। এক দেয়ালে মা কালীর একটা ছবি, বাকি 3 দেওয়ালে তাকানো যায় না, অগণিত ছবি ঝুলছে। সেগুলোতে যুবক যুবতীরা এমন জোরাজোরি করে রয়েছে যে তাকানো মাত্র মাথা ঝিমঝিম করে উঠতে থাকে। এই ঘরটায় দিনের বেলায় রজনীর গৃহস্থালী, কিন্তু সন্ধ্যের পর থেকে এটা নরকের খাসতালুক। 2-1 ঘন্টা পর পর মাতাল, দাঁতাল, চোর, ডাকাত বা খুনিকে ভেতরে ঢুকিয়ে দরজায় হুড়কো দিয়ে দেয় রজনী। সারা রাত হাড় গোড় শুদ্ধ তার শরীরটাকে ডলে পিষে কামড়ে খিমচে প্রায় চুরমার করে দিয়ে ভোর হলে শেষ খদ্দেরটি চলে যায়। অনেক বেলা পর্যন্ত নিষ্প্রাণ মাংসপিণ্ডের মতো ধামসানো বিছানায় পড়ে থাকে সে। এই মুহূর্তে রজনীর বিছানা একধারে পা ঝুলিয়ে বসে আছে গানের মাস্টার বিনোদ সাধুখা। খানিক দূরে একটা বেতের মোড়ায় রজনী। বিনোদের বয়স 44-45, বৃষ কাঠের মতো চেহারা। হেন নেশা নেই সে করে না। গাঁজা, ভাং, দিশি মদ থেকে তাড়ি, কোনো ব্যাপারেই তার অরুচি নেই। ফলে এই বয়সেই স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে গেছে। গাল ভাঙা, চোখের কোলে চিরস্থায়ী কালির পোঁচ, কণ্ঠার হাড় গজালের মতন ঠেলে বেরিয়ে এসেছে। পিঠটা বেঁকে গেছে, ফলে কুঁজো দেখায়। বিনোদের ঘাড় পর্যন্ত ঝাঁকড়া বাবড়ি চুল, শিরা বের করা হাত, আঙুলগুলো গাঁট পাকানো, তার পরনে চোঙা পাজামা আর কলিদার গোলাপি পাঞ্জাবি, গলায় সরু সোনার চেন, 2 হাতে গোটা 4 আংটি। বিনোদ স্থানীয় যাত্রাদল নবদুর্গা অপেরায় ক্যারিওনেট বাজায় আর সকালে বা বিকালে মেয়েদের পাড়ায় এসে গান শেখায়। গান টান জানা থাকলে এখনকার বাসিন্দাদের দাম অনেক বেড়ে যায়। হারমোনিয়ামটা রজনীর বিছানায় রেখে ঘাড় গোঁজ করে দাঁড়িয়ে থাকে ললিতা।
বিনোদ বলে, কি হলো, বসো। নেশা ভাঙ করার কারণে তার গলাটা খসখসে চেরা। ললিতা বসে না। আসলে লোকটাকে তার ঘোর অপছন্দ। রজনীর চোখ সামান্য কুঁচকে মেয়েকে লক্ষ্য করছিল। বিরক্ত গলায় ঝাঁঝিয়ে ওঠে, কি আলা, তক্তাপোতে উঠে বসবি নি, না ঠায় দেইরেই রইবি? রজনীর বয়স 40-এর নিচেই হবে। তার চেহারায় এখানকার জঘন্য জীবনযাপনের ছাপ এমনভাবে পড়েছে যা কোনোদিনই মোছা যাবে না। তার চোখের দৃষ্টিক্ষর চোয়াল ঠেলে বেরিয়ে এসেছে। দুটো দাঁত রূপো দিয়ে বাঁধানো। 3-4 বছর আগেও অঢেল স্বাস্থ্য ছিল তার। শরীরের বাঁধনি কবেই ঢিলে হয়ে গেছে। সারা গা জুড়ে এখন শুধু ভাঙাচুরের চিহ্ন। এই মুহূর্তে একটা খেলো ডুরে শাড়ি ঘরোয়া ধরনের করে পড়ে আছে রজনী। গলায় রূপোর গোট, কানে লাল পাথর বসানো নাক ফুল, নাকের পাটায় সবুজ পাথরের নাকছাবি। ললিতা বলে, আমি গান শিখব না। রজনী ভেঙচে ওঠে, গান শিখবে না? আখেরে যা কাজ দেবে তা কেন শিখবে? লক্ষ্মী ছাড়া মেয়ে, স্কুলে পেটে যে কি পাপ করেছি, উঠে বাস। তার গলা ক্রমশ চড়তে থাকে। মায়ের মারমুখী চেহারা দেখে ভীষণ দমে যায় ললিতা। আস্তে আস্তে বিছানার একধারে উঠে পড়ে সে। বিনোদ বলে, আহা, বকাবকি করোনি ললিতার মা। গান শিখতে যখন ভালো লাগছে নি তখন না হয় থাকবে কি গা? তুমি আর ধুলোর গন্ধ দিও নি মাস্টার, ব্যবসা করে খেতে হবে। পালদি মশাই পই পই করে বলে দিয়েছে গানটা যেন লতিকে শেখানো হয়। পালধির নামটা কোথায় কার কাছে যেন শুনেছিল ললিতা। তার গান শেখার সঙ্গে পালধির কি সম্পর্ক বুঝতে না পেরে বিনুরের মতন একবার মুখ তুলে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। বিনোদের চোখ চকচক করে ওঠে। অসীম আগ্রহে জিজ্ঞেস করে, কোন পালদি মশাই গা রজনী দিদি? আরে লটবর পালদি, ইটখোলার মালিক? হ্যাঁ, তেলকল, ধানকল, বাজারে আড়ত, এমনি কত শত কারবার পালদি মশাইয়ের। ট্যাক আর কুমির। চোখের ইশারায় ললিতাকে দেখিয়ে তার নামটি উচ্চারণ না করে বিনোদ গলাটা ঝপ করে খাদে নামিয়ে দেয়। ষড়যন্ত্রকারীর মতন বলে, লজর পড়েছে বুঝেন। নিঃশব্দে ঘাড় হেলিয়ে দেয় রজনী। বেশ বেশ, বড় ভালো খবরটি দিলে গো দিদি। ভগবান যেন তোমার আশাটি পূর্ণ করে। যাকে নিয়ে এত কথা সে প্রায় কিছুই বুঝতে পারে না। চুপচাপ নতমুখে বসেই থাকে ললিতা। রজনী বলে, তোমরাও আশীর্বাদ করো গো। বিনোদ বলে, সে তো সবক্ষণ করছি, ওটি হলে সারা জীবনের জন্য হিল্লে হয়ে যাবে। বেলা পড়ে আসছে, খানিক পরেই তো লড়কের পিদিম জ্বালাবার জন্য সাজতে গুজতে বসতে হবে গো। তার আগে আরম্ভ করে দাও হে মাস্টার। বিনোদ নড়ে চড়ে বসে, হ্যাঁ এই করছি। লতি, আমার সঙ্গে ধরে ফেলো বলে হারমোনিয়ামটা টেনে নিয়ে রিডের ওপর আঙুল চালাতে চালাতে গাইতে শুরু করে, লাগর হ্যায়। 2-4 বার বাবলি ঝাঁকিয়ে গাওয়ার পর হঠাৎ বিনোদের চোখ পড়ে আগের মতোই মুখ নিচু করে বসে আছে ললিতা। তার সঙ্গে গলা মিলিয়ে একটা লাইনও গাইছে না। বিনোদ অবাক হয় না কেন এর আগেও কদিন গান শেখাবার সময় এমন চুপচাপ তাকে বসে থাকতে দেখা গেছে। সে জিজ্ঞেস করে, মুখ বুঝে রইলে যে, ধর আমার সঙ্গে। না। আস্তে আস্তে মাথা নাড়ে ললিতা। না কেন? গানটা খুব খারাপ। গানের আবার খারাপ ভালো আছে নাকি? যেমনটা নেকা তেমনটাই তো গাইতে হয়। প্রচন্ড আপত্তি জানিয়ে ললিতা বলে, কথাগুলো নোংরা, শুনতে শুনতে গা গলিয়ে ওঠে। বিনোদ যখন গান ধরেছিল সেই ফাঁকে মুখে একটা পান পুড়ে দিয়েছে রজনী। চিবানো স্থগিত রেখে সে হুমকে ওঠে,
ভদ্রলোকের বাড়ির মেয়েদের মতন কথাবার্তা। থাকতে তো হবে এই লড়কে ঘর গুজে, ভালো মন্দ আর বাঁচতে হবে নি। মাস্টার যা শেখাচ্ছে শিখে ফেলা। সুখের মুখ দেখতে পাবি, গান ধর। মারাত্মক জেদ যেন ললিতার মাথায় ভর করে। সে বলে না। উফ! কপালের দু পাশের রক টিপে ধরে রজনী, চেঁচিয়ে চেঁচিয়ে বলে, পেটে কি শয়তানের ঝাড় ধরেছিলুম গা, স্কুলে পেটে সর্বনাশ করেছি। ধর ধর সরের বাচ্চা। অশ্রাব্য গালাগালি যে আবহাওয়াকে বিষাক্ত করতে করতে মেয়ের দিকে আগুন খাকির মতন তেড়ে যায় সে। হাত তুলে শশব ব্যস্তে বিনোদ বলে, আহা, অত চটাচটি করনি। স্কুলে গিয়ে 10 জনের সঙ্গে মেলামেশা করে মনটা অন্যরকম হয়ে গেছে। কটা দিন যাক, সব ঠিক হয়ে যাবে। রজনী বিনোদের কথাটা মেনে নেয়, তবে তার রোগটা পুরোপুরি পড়ে না। গজগজ করতে করতে ফের গিয়ে বসে বেতের মোড়ার ওপর। আর 2-1 দিন দেখব, তারপর বেগরবাই করলে মুখে নুড়ো জেলে দেব। বিনোদ ললিতাকে বলে, তোমার উপর মায়ের কত আশা, কত ভরসা। কত কষ্ট করে তোমার মানুষ করছে তা তো আমরা দেখেছি। তুমি গান শিখলে মা যদিন খুশি হয়, সেটা সন্তান হয়ে ভাবে না। তাছাড়া মায়ের আর কে আছে? লা, পুরোটা যদি ইচ্ছে না হয় 2-1 ছত্তর আমার সঙ্গে ধরো। ঘোর অনিচ্ছায় হেলাফেলা করে 2-4 লাইন গিয়ে নিজের ঘরে চলে যায় ললিতা। পেছন থেকে রজনী চেঁচিয়ে ওঠে, দরজায় ভালো করে হুড়কো দিয়ে রাখবি, নইলে শকুনগুলো কখন কি করে বসবে। রোজই সন্ধ্যের আগে আগে মেয়েকে পাশের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিতে বলে রজনী। সমস্ত রাত সে দরজা আর খোলে না। এটা একেবারে নিয়মে দাঁড়িয়ে গেছে। কেননা অন্ধকার নামতে না নামতেই চোর, খুনি, মাতালেরা ঝাঁকে ঝাঁকে এখানে এসে হানা দিতে থাকে। এদের সবাই রজনীর চেনা। তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে সে বলে দিয়েছে ভুলেও যেন কেউ ললিতার ঘরে হামলা না করে। তবু সাবধানের মার তো নেই। মেয়ে পাড়ায় যে খদ্দেরেরা বিষ্ঠার পোকার মতন হাজিরা দেয়, তাদের পেটে তারই কি কালিমার্কা দেশি মদটি ঢুকলে তখন কি আর মাথার ঠিক থাকে? নেশার ঘরে যে ললিতার ঘরে ঢুকতে চাইবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? ফলে রজনীকে নিজের ঘরে খদ্দের ঢুকিয়ে কান খাড়া করে থাকতে হয়। কেউ ললিতার ঘরের দরজায় ধাক্কাধাক্কি করলে সে চেঁচিয়ে ওঠে, এই ঘাটের মরারা, ওখানে লয় রে, ওখানে লয়, ভাগ ভাগ। ললিতাকে অত্যন্ত মূল্যবান সম্পত্তির মতন আগলে আগলে রেখেছে রজনী। ললিতা তো বটেই, তার নিজেরও ভবিষ্যৎ মেয়ের সঙ্গে জড়ানো। হাতে সোনার মোহর থাকলে হয় না, তাকে বুদ্ধি করে কাজে লাগাতে হয়। নইলে উড়নচণ্ডীর মতন নগদ নগদ সুখের আশায় উড়িয়ে দিলে আখেরটি একেবারেই মাটি। আজকের মতন গল্পটির এখানেই সমাপ্ত করলাম। পরের পর্ব নিয়ে আপনাদের কাছে তাড়াতাড়ি আসছি। ললিতার কি হলো সেটা জানতে হলে অবশ্যই পরের পর্বে থাকতে হবে।